বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সুস্থতা কামনা করছি সৃষ্টিকর্তার কাছে। তোমরা ভালো থাকো এই প্রার্থনা করে আমি সাহস নকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি অষ্টম শ্রেণী বাংলা নিয়ে। তো বাংলা ক্লাস শুরু করার আগে একটু সতর্কতা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিই। কারণ দেখো, কোভিড-19-এর প্রভাবে আমরা সবাই ভীত। স্বাভাবিক জীবনযাত্রা আমাদের স্বাভাবিকভাবে চলছে না, থেমে থাকছে। তার ভিতর দিয়ে চলতে হচ্ছে, বাইরে আসতে হচ্ছে। জীবনযাত্রা আমাদেরকে যেভাবে গতিময়ভাবে চলার কথা সেভাবে চলছে না। তো এর ভিতর দিয়েও আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তোমরা যখন বাইরে আসবে তখন মাস্ক অবশ্যই ব্যবহার করবে, আর পারলে স্যানিটাইজার সাথে রাখবে। বাইরে ঘোরাফেরার পরে যখন ঘরে ফিরবে তখন কি করবে? 20 সেকেন্ড হাত হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করবে। নিজের জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে, আর হাত মুখ সব কিছু পরিষ্কার করে তারপরে আমরা ঘরে ঢুকব। তো আসো আমরা এখন পড়ায় মনোযোগী হই। তোমরা যে যেখানে আছো সবাই আমার সঙ্গে বই নিয়ে, বই খাতা কলম নিয়ে বসে পড়ো আর আমার সাথে অংশগ্রহণ করো। আমি তোমাদের আজ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র একটা কবিতা পড়াবো। কবিতার নাম আবার আসিব ফিরে। বলো তো কবির নাম কি? কবিতা কি? জীবনানন্দ দাশ। তাহলে যিনি কবিতাটি লিখেছেন তার সম্পর্কে আমরা আগে একটু জানি। তার সম্পর্কে জানতে গেলে কি করতে হবে? কবির পরিচিতি করতে হবে। তাহলে তোমরা বই খোলো এবং আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নাও। দেখো, কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। আগে শোনো, মন দিয়ে শোনো, পরে আমি তোমাদের কাছে প্রশ্ন করব, তোমরা উত্তর করবে। তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাস করেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসাবে তার কর্মজীবনের শুরু হয়। কিসে? তাহলে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসাবে তার কর্মজীবন শুরু হয় এবং তিনি বিভিন্ন সময় কলকাতা সিটি কলেজ, দিল্লি রামযশ কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ, খড়গপুর কলেজ, বরিশা কলেজ ও হাওড়া কলেজে অধ্যাপনা করেন। একসময় তিনি সাংবাদিকতার পেশাও অবলম্বন করেছিলেন। জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বৈচিত্র্য প্রকাশ পেয়েছে। অনেক জানা অজানা গাছ, পশু পাখি ও লতাপাতায় তার কবিতায় নতুন পরিচয় ধরা পড়েছে। প্রকৃতি প্রেমিক এই কবি প্রকৃতি থেকেই তার কবিতার রূপ রস সংগ্রহ করেছেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। তিনি 1954 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মন দিয়ে সবাই শুনেছ এবং তোমরা বইয়ের সঙ্গেও মিলিয়ে নিয়েছ। এবার বলো, জীবনানন্দ দাশ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে? 1800। জন্ম ছিল কত? 1800
1899 খ্রিস্টাব্দে 1899 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল শহরে। আর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। কত সালে? 1921। খ্রিস্টাব্দে। আচ্ছা, তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। তারপরে তিনি সাংবাদিকতার পেশাও অবলম্বন করেছিলেন। তার কবিতায় প্রকৃতির রং ও রূপের বৈচিত্র্য প্রকাশ ঘটেছে। তিনি এই যে কবিতা লেখা ছাড়া আরও কি লিখেছেন? তিনি গল্প লিখেছেন, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি। আর তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1954 সালে। আচ্ছা, কবি সম্পর্কে আমরা জানলাম। তোমরা বাড়িতে আরো ভালো করে পড়বে, কারণ ছোট প্রশ্ন তোমার কবি পরিচিতি থেকেও আসে, তারপর শব্দার্থ থেকে আসে, আর বইয়ের ভিতরে তো মূল অংশ থেকেই আসে। তো যাই হোক, ভালো করে বারবার করে পড়বে। তো এবার আমি তোমাদের দেখো শব্দার্থ জেনে নিই আমরা। দেখো, নবান্ন অর্থাৎ নতুন ধান কাটার পর আমাদের দেশে এই উৎসব হয়। এই উৎসব বলতে কি? নবান্ন। সে নবান্ন উৎসবটা কি? এই উৎসবে দুধ, গুড়, নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়। এটা হলো নবান্ন উৎসব। আর আছে শঙ্খচিল। শঙ্খচিল হলো এক ধরনের সাদা চিল। সুদর্শন এক ধরনের গুবরে পোকা। আর আছে নীল। নীল শব্দের অর্থ হলো পাখি বাসা। ঠিক আছে, তোমরা আরো শব্দার্থ আছে, সেগুলো আরো ভালো করে পড়বে এবং জেনে নেবে সবাই। তাহলে শব্দার্থ, কবি পরিচিতি, আমরা কবি সম্পর্কে জানলাম, শব্দার্থ সম্পর্কে জানলাম। এবার আমি মূল কবিতাটায় আসি। তোমরা সবাই ভালো করে আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নাও। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রইবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো কোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছিঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। তাহলে কবি কি বলতে চাইছেন এই কবিতা দিতে? কবি দেশকে, দেখো কবিতার ভিতরে প্রচন্ডভাবে তার দেশত্ব প্রেম ফুটে উঠেছে। কবি দেশকে প্রচন্ডভাবে ভালোবাসেন।
এবং তার এই দেশকে ভালোবাসার, এই দেশের যে সূক্ষ্ম জিনিসগুলো দেখো, তার প্রতি কবির কি দৃষ্টি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই কবিতার ভিতর দিয়ে। তিনি কবি মনে করেন যে দেশের সাথে তিনি দেশকে এতভাবে গভীরভাবে ভালোবাসেন, এই দেশের মমতার বাঁধন কবি কোনোদিনও যেন সে বাঁধন থেকে ছিন্ন না হয়ে যায়। কীভাবে বাঁধন থেকে ছিন্ন? মানুষ তো একদিন জন্মে, মানুষকে আবার মৃত্যুবরণও করতে হয়, তাহলে কিভাবে বেঁধে রাখবেন? হ্যাঁ, বেঁধে রাখতে হয় তার কর্ম দিয়ে। তাহলে কবি মিশে যেতে চাইছেন কিভাবে? তার লেখনীতে ফুটে উঠেছে। কখনো তিনি দেখো কিভাবে নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসে কবি তার ভিতর দিয়ে বেঁচে থাকতে চাইছেন। তারপরে হয়তো বা কি শঙ্খচিল শালিকের বেশ ধরে আবার তিনি ফিরে আসবেন। তিনি মনে করেন এইভাবে হয়তো তিনি দেশের সাথে এই সমস্ত জিনিসপত্রের সাথে তিনি এইভাবে মিশে থাকবেন। আবার কখনো ভোরের কাক হয়ে তিনি কি করবেন? কুয়াশায় মিশে যাবেন। তাছাড়া আরো বলেছেন যে কবি কি বলেছেন জানো? হাঁস সারাদিন দেখো আছে না, সারাদিন কেটে যাবে কলমি, হয়তো বা হাঁস হবো কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। তাহলে কবি মনে করছেন যে সারাদিন হয়েছে হাঁস হয়ে ভাসবেন এবং কলমির হয়েছে গন্ধ ভরা জলে ভেসে ভেসে তিনি মিশে যাবেন। এমন তো হতে পারে যে সাদা বক সারাদিন শেষে সাদা বক কি করে? মেঘের দল, সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে কোথায় ফিরে যায়? নীড়ে। নীল মানে কি? তো পাখির বাসা। তাহলে সারাদিনের শেষে ঘোরাফেরা শেষে ওই মেঘের আড়াল দিয়ে তারা কোথায় ফিরে যায়? নীড়ে ফিরে আসে। তাদের মাঝেও কবি বলছেন যে তাদের মাঝেও তাকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলাদেশের রূপ প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। তো আমরা কবি পরিচিতি, শব্দার্থ এবং মূল কবিতাটাও পড়লাম, জানলাম। তোমরা আবারও ভালো করে পড়বে, বারবার পড়বে, কারণ ছোট প্রশ্ন এই কবিতার ভিতর দিয়েই আসবে। তো দেখো আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, জ্ঞানমূলক প্রশ্ন। এগুলো দেখো এই সবই কবিতার ভিতর দিয়ে, তোমরা কোনো গাইড সাহায্য নেবে না, নিজে নিজে কবিতাটা পড়বে এবং নিজে যে প্রশ্নটা আমি দিয়েছি দেখো সব কবিতার ভিতরে আছে, তোমরা সুন্দর করে উত্তর লিখবে। তাহলে তোমরা এই যে বাড়ির যে কাজ দিয়ে 3টে কাজ দিচ্ছি আমি, সেই কাজ 3টা তোমরা প্রশ্ন 3টা লিখে নাও। 1 নম্বর দেখো, ধান সিঁড়ি কিসের নাম? 1 নম্বর প্রশ্ন, ধান সিঁড়ি কিসের নাম? তারপর আছে লক্ষ্মী পেঁচা কোথায় ডাকিতেছে? 2 নম্বর প্রশ্ন, লক্ষ্মী পেঁচা কোথায় ডাকিতেছে? 3 নম্বর প্রশ্নটা, এই দুটো প্রশ্ন কিসের? কি প্রশ্ন কোথা থেকে দিয়েছি আমি? জ্ঞানমূলক প্রশ্ন। আর 3 নম্বরে যেটা সেটা হলো অনুধাবন। দেখো, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। এখানে কবি কেন ধান সিঁড়িটির তীরে ফিরে আসতে চেয়েছেন? তাহলে আবার দেখো, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, কবি কেন ধান সিঁড়িটির তীরে ফিরে আসতে চেয়েছেন? এই 3টা প্রশ্ন বাড়িতে তোমরা সুন্দর করে বই ভালো করে পড়ে উত্তর করবে এবং নিজে নিজে কারো সাহায্য ছাড়া নিজে নিজেই লিখবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো ক্লাস এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ।